বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। যা হোক, গত ক্লাসে আমি ইংরেজি দ্বিতীয় পত্রের নেরেশন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তোমাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতাবোধ জানাবো। তোমরা অনেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, অনেক কমেন্টস করেছো, শেয়ার করেছো, লাইক করেছো। তাতে আমি বুঝেছি না, আমার ক্লাসের প্রতি তোমাদের প্রচুর আগ্রহ রয়েছে। সেই প্রেক্ষিতে আজকে আমি নেরেশনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। প্যাসেজ নারেশনের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি লেভেলে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স, এই তিন প্রকারের সেন্টেন্স থেকে কিন্তু বেশি কোশ্চেন হয় এবং এই তিন প্রকারের মধ্যে বেশিরভাগ সীমাবদ্ধ থাকে। যার কারণে আজকের যে টপিক ইম্পারেটিভ সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ আলোচনার দাবিদার রাখে। আশা করব পূর্বের ক্লাসের ন্যায় যদি তোমরা আজকের এই ক্লাসটি ফলো করো, তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর আরেকটা বিষয় তোমাদের অনুরোধ করব, যারা আমার গত ক্লাসটি দেখোনি, তারা যদি প্রথমে এই ক্লাসটি শুরু করো দেখা, তাহলে অবশ্যই এটা তোমাদের বুঝতে সমস্যা হবে। এই জন্য আমি সর্বোচ্চ রিকোয়েস্ট করব, তোমরা আমার এই ভিডিও বা এই ক্লাসটি দেখার আগে অবশ্যই আমার প্রথম ক্লাসটি দেখে নাও। কারণ ওই ক্লাসে আমি পার্সন পরিবর্তনের নিয়মগুলো এবং ভার পরিবর্তনের নিয়মগুলো, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি একেবারে ডিটেলস আলোচনা করেছি। কাজেই এই ক্লাসটা দেখার আগে যারা আগের ক্লাসটা দেখেনি সেটা একটু দেখে নাও প্লিজ। ওটা দেখার পরে এই ক্লাসটি দেখো, দেখো তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। আর মূল কথা হলো, একজন শিক্ষক হিসাবে আমি সবসময় চাই আমার শিক্ষার্থী একটু উপকৃত হোক, সে আমার লেসনটা ভালোভাবে বুঝতে পারুক। এই উদ্দেশ্য নিয়ে মূলত আমি সবসময়ই পাঠদান করার চেষ্টা করি। তো আর কথা না বাড়িয়ে আমি আবার তোমাদের আলোচনা শুরু করছি। আজকে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে সাধারণত যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এরকম কিছু বোঝানো হয়, সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করার পূর্বে আমরা ইংরেজিতে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সটা চিনবো, যে আমি এই গঠন দেখে, স্ট্রাকচার দেখে বুঝতে পারবো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। চলো আমরা সেটা আগে ক্লিয়ার করে নিই, হ্যাঁ, তারপর আমরা ইনডাইরেক্ট স্পিচ সম্বন্ধে আলোচনা করি। দেখো, এখানে হাউ টু আইডেন্টিফাই ইম্পারেটিভ সেন্টেন্স, আমি প্রথমেই দেখো, হ্যাঁ, এখানে একটা টাইটেল লাগিয়ে দিয়েছি যে আমি কিভাবে বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো মনে রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য পাঁচটা ওয়ে আছে, পাঁচটি বিশেষ ওয়ে রয়েছে, উপায় রয়েছে। এক নাম্বার দেখো, যেটা ইম্পারেটিভ সেন্টেন্স সেটা কি সাধারণত ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে। যেমন দেখো, লিসেন টু মাই হার্ট, কাম হেয়ার, গো দেয়ার, স্ট্যান্ড আপ, ডু ইট, হেল্প মি, এরকম যত উদাহরণ আছে যেগুলো ভার্ব দ্বারা শুরু হবে, হ্যাঁ, তাহলে সেগুলো হচ্ছে কি বলতো ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সটি সাধারণত ডন্ট দিয়ে শুরু হবে। এখানে একটা বিষয় বলি, ডন্ট দিয়ে শুরু হলে কিন্তু সবসময় ইম্পারেটিভ হবে না। যদি বা শেষে কোশ্চেন মার্ক থাকে, হ্যাঁ, যেমন ডন্ট ইউ নো মি, ডন্ট ইউ গো দেয়ার, ডন্ট ইউ ডু ইট, তাহলে কিন্তু সেটা ইন্টারগ্রেটিভ হয়ে যাবে। কাজেই ডন্ট দ্বারা শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে। যেমন দেখো, ডন্ট ফরগেট আওয়ার মেমোরিজ, ডন্ট গো অ্যাওয়ে ফ্রম মি, ডন্ট স্মোক হেয়ার, ডন্ট ডু ইট, ডন্ট রান ইন দ্য সান। এই যে সেন্টেন্সগুলো আছে সেটা কি হবে? ইম্পারেটিভ হবে। তাহলে আমরা দ্বিতীয় নিয়মটা শিখে ফেলছি। এবার দেখো তৃতীয় নাম্বার উল্টি। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত লেট অথবা লেটস দিয়ে শুরু হবে। এই যে লেটস মানে লেটাস, সংক্ষেপে লেটস লেখা হয়, তাই না? তো দেখো, লেটস ওয়াক টুগেদার আন্ডার দ্য মুনলাইট, লেটস বিল্ড আওয়ার ফিউচার টুগেদার, লেট মি থিঙ্ক ইট অ্যাগেইন। এরকম যত সেন্টেন্স আছে যে লেট অথবা লেটস দিয়ে শুরু হয়েছে, তাহলে লেট বা লেটস দিয়ে শুরু হলে সেটা আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর দেখো, সেন্টেন্সটি অলওয়েজ বা নেভার দিয়ে শুরু হবে। নেভার ডু ইট এগেইন, অলওয়েজ রিমেম্বার হাউ মাচ আই কেয়ার ফর ইউ, নেভার লিভ মি অ্যালোন। এখানে তোমাদেরকে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি। অলওয়েজ বা নেভার সেন্টেন্সের মধ্যে থাকলেই কিন্তু ইম্পারেটিভ হবে না। আমার শর্ত হচ্ছে অলওয়েজ বা নেভার দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। তুমি যদি বলো যে আই অলওয়েজ গো দেয়ার,
হ্যাঁ, হি নেভার টেলস এ লাই, তাহলে কিন্তু সেগুলো অ্যাসার্টিভ হবে। কারণ সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট থাকে সেটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আমি শর্ত দিছি যে অলওয়েজ বা নেভার দিয়ে সেন্টেন্সটা শুরু হইতে হবে। যদি মাঝখানে থাকে তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই, এগুলো তো তোমরা ছোটকাল থেকে পড়ে আসছো। তাহলে অলওয়েজ বা নেভার দিয়ে শুরু হলে সেটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর দেখো, সেন্টেন্সটি প্লিজ বা কাইন্ডলি যুক্ত থাকবে। এটাতে শুরু হওয়া শর্ত না, শর্ত হচ্ছে প্লিজ বা কাইন্ডলি যুক্ত। যেমন দেখো, প্লিজ হোল্ড মাই হ্যান্ড, গো দেয়ার প্লিজ। আর ব্যবহারের ক্ষেত্রে একটু খেয়াল করো, একটা পাঞ্চুয়েশন, যে প্লিজ যদি সেন্টেন্সের শুরুতে বসে, তো নর্মালি এখানে কোনো কমা কিছু বসবে বসবে না, শেষে ফুল স্টপ হবে। কিন্তু যদি প্লিজটি তুমি বাক্যের শেষে ব্যবহার করো, যেমন আমি দেখিয়েছি দেখো, তাহলে প্লিজ এর আগে কি বসবে? কমা বসবে। আবার দেখো, ফরগিভ মাই মিস্টেকস কাইন্ডলি, তাহলে এখানে কমা ইউজ করছি। আর তুমি যদি শুরুতে লিখতা যে কাইন্ডলি ফরগিভ মাই মিস্টেকস, তাহলে ওকে। আরেকটা বিষয় তোমাদের বলি, প্লিজ এবং কাইন্ডলির মধ্যে একটু পার্থক্য রয়েছে। প্লিজ সাধারণত ইনফর্মাল ইউজ করা হয় ছোট বড় সকলের ক্ষেত্রে। আর কাইন্ডলি সাধারণত আমরা ফর্মাল ইউজ করি। দেখবা অ্যাপ্লিকেশন লেখার সময় আমরা লিখি যে কাইন্ডলি গ্রান্ট আওয়ার প্রেয়ার, এরকম লেখো না তোমরা? হ্যাঁ, অবশ্যই লেখো। সেখানে কিন্তু আমরা প্লিজ কথার উল্লেখ করি না। হ্যাঁ, প্লিজ ছোট বড় সবার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর কাইন্ডলি শুধুমাত্র কি বড়দের ক্ষেত্রে, সম্মানিতদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্লিজ এর বাংলা হচ্ছে আমরা লিখি দয়া করে, আর কাইন্ডলির বাংলা কি লিখি? অনুগ্রহপূর্বক। তো আশা করি তোমরা এই যে ৫ প্রকারের সেন্টেন্স দ্বারা যে আমরা যে ৫ ভাবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝতে পারি, হুম? এখানে ৫ রকমের উপায় দেখানো হয়েছে যে আমরা কিভাবে বুঝতে পারবো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে এই ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে বা ধরতে তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। এবার চলো আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু ইনডাইরেক্ট স্পিচ করি। দেখো, প্রথমে আমাদের স্ট্রাকচারটা ফলো করতে হবে। হ্যাঁ, এখানে দেখো, ইনডাইরেক্ট করার সময় প্রথমে সাবজেক্ট ব্যবহার করব। ডাইরেক্ট স্পিচের যে সাবজেক্ট আছে সেটা যথারীতি ব্যবহার করব। এরপরে যদি তোমার রিপোর্টেড স্পিচ দ্বারা আদেশ বুঝায় তাহলে আমরা অর্ডার ব্যবহার করব। আর অনুরোধ বুঝালে যেখানে প্লিজ বা কাইন্ডলি লেখা থাকবে, তাই না? সেক্ষেত্রে আমরা কি রিকোয়েস্টেড ব্যবহার করব। আর উপদেশ বুঝালে অ্যাডভাইস ব্যবহার করব। আর লেটস দ্বারা শুরু হলে সেক্ষেত্রে আমরা কি সাজেস্টেড ব্যবহার করব। এরপরে ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা টু ব্যবহার করব। আর টু এর পর আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে, ভার্ব ওয়ান বসে, এটা আমরা ব্যবহার করব। তো তাহলে দেখো, যেমন হি সেইড ডু দ্য ওয়ার্ক, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। তাহলে সে বলল যে কাজটি করো, এটা দ্বারা আমরা কি আদেশ বুঝাইতেছি, তাই না? আদেশ বোঝা যাচ্ছে যে হি সেইড ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখো, হি সেইড এর পরিবর্তে কি ব্যবহার করলাম? অর্ডার্ড। কেন? কারণ এই যে ডু দ্য ওয়ার্ক এটা দ্বারা একটা আদেশ বুঝাইছে। তো আদেশ বুঝাইছে বিদায় আমি এই সেইড এর পরিবর্তে এখানে অর্ডার ব্যবহার করলাম। তাহলে হি অর্ডার্ড, এই ইনভার্টেড কমার পরিবর্তে দেখো এখানে টু ব্যবহার করছি। এখন কিন্তু দ্যাট ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তাহলে হি অর্ডার্ড টু। আর টু এর পরে তো ভার্বের বেস ফর্ম, তাহলে ভার্বের বেস ফর্ম তো দেওয়াই আছে, জাস্ট করে এটা বসাই দাও। এরপর বাকি অংশ দেখো, দ্য ওয়ার্ক। তাহলে হি অর্ডার্ড টু ডু দ্য ওয়ার্ক। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা ২ নম্বর এক্সাম্পল দেখবো। দেখো, শি সেইড ডোন্ট রান ইন দ্য সান। তাহলে দেখো, এখানে বলতেছে কি, সে বলল যে রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না। হ্যাঁ, এটা দ্বারা কি আদেশও হইতে পারে অথবা কি উপদেশও হইতে পারে। আর তোমার যদি এরকম ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে আদেশ না উপদেশ, বুঝতেছো না, তুমি ইচ্ছা করলে সেখানে টুলও ব্যবহার করতে পারো, নো প্রবলেম। তাহলে দেখো, শি অর্ডার্ড অথবা শি টোল্ড অথবা শি অ্যাডভাইস। হ্যাঁ, অথবা এখানে অনেক ক্ষেত্রে অনেকে রিকোয়েস্টেড ব্যবহার করছে, তো রিকোয়েস্ট দরকার নাই, আমরা এখানে রিকোয়েস্টটা রিমুভ করে দিচ্ছি, এটাই ব্যবহার করব। হুম, দেখো, শি অর্ডার্ড, শি টোল্ড অথবা শি অ্যাডভাইস। এখন যেহেতু নেগেটিভ সেন্টেন্স, হ্যাঁ, ডন্ট, তো নেগেটিভ হলে আমরা কি করব? টু এর আগে জাস্ট একটা নট যোগ করে দিব, ঠিক আছে? কি করব? টু এর আগে নট যুক্ত করব। তাহলে নট টু রান ইন দ্য সান। আমি আবার বলি, দেখো, তাহলে শি অর্ডার্ড অথবা শি টোল্ড অথবা শি অ্যাডভাইস। ডন্ট আছে বললে আমি কি ব্যবহার করব? নট টু। যদি শুধু ভার্ব থাকতো আগেরটার মতো তাহলে কি জাস্ট টু ব্যবহার করতাম। যেহেতু নেগেটিভ আছে ডন্ট, কাজে আমি কি করব? টু এর আগে নট যুক্ত করব। হ্যাঁ, তাহলে নট টু, এরপর কি ভার্ব ওয়ান, দেখো, যে রান ইন দ্য সান, যা আছে তাই বসে গেল বাকি অংশ। এরপর আমরা দেখো থার্ড এক্সাম্পল দেখব। শি সেইড প্লিজ হেল্প মি। তাহলে দেখো, এখানে এই যে আমাকে সাহায্য করো দয়া করে, এটা দ্বারা অনুরোধ বুঝাইতেছে। তো যেহেতু অনুরোধ বুঝাচ্ছে, তাহলে আমার এই সেইটা কি রিকোয়েস্টেডে পরিণত হয়ে গেল। হ্যাঁ, যেহেতু সেইটা পাস্ট ফর্ম, কাজে দেখো এই যে অর্ডার, রিকোয়েস্টেড, টোল্ড, অ্যাডভাইস, এগুলা কিন্তু সবই পাস্ট ফর্ম লেখা হইতেছে। তাহলে শি রিকোয়েস্টেড
হ্যাঁ, এরপর দেখো তোমার ইনভার্টেড কমার পরিবর্তে টু, তারপরে টু এর পর ভার্বের বেস ফ্রম, তাহলে হেল্প। এখন যেহেতু মি লেখা আছে দেখো, এই মি হচ্ছে ফার্স্ট পার্সনের অবজেক্ট, তাহলে ফার্স্ট পার্সন মানে কার সাথে পরিবর্তন হবে? সাবজেক্টের সাথে, যেটা আমি তোমাদের আগের ক্লাসে দেখিয়েছি। তাহলে শি এর অবজেক্ট কি বলতো? হার। হ্যাঁ, তাহলে শি রিকোয়েস্টেড টু হেল্প হার। আর আরেকটা বিষয় খেয়াল করো, প্লিজ কিন্তু উঠে গেছে, প্লিজ আর এখানে পরবর্তী থাকবে না, কারণ অনুরোধ তোমার এই যে রিকোয়েস্টেড দ্বারা বুঝিতেছে, কাজে প্লিজ এখানে থাকবে না। এরপর দেখো ডি নাম্বার এক্সাম্পল, মাদার সেইড রিড ইউর বুক অ্যাটেন্টিভলি। তো মা বললেন তোমার বই মনোযোগ দিয়ে পড়ো। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, যদি খালি বলতো যে রিড ইউর বুক, বই পড়ো, তাহলে সেটা আমরা আদেশ অর্থে ব্যবহার করতে পারতাম। মা যেহেতু বলছে যে পড়াটাকে তুমি মনোযোগ দিয়ে পড়ো, এই যে মনোযোগ দিয়ে অ্যাটেন্টিভলি, এটার মধ্যে একটা উপদেশ বোঝা যাচ্ছে স্পষ্ট। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো দেখো, মাদার অ্যাডভাইসড, মাদার অ্যাডভাইসড। এরপর ইনভার্টেড কমার পরিবর্তে কি ব্যবহার করলাম? টু। তাহলে মাদার অ্যাডভাইস টু রিড, যেহেতু লেখা আছে ইউর বুক, তাহলে ইউর কি, ইউ তো সেকেন্ড পারসন, তাই না? অবজেক্টের সাথে, অবজেক্ট না থাকলে মনে মনে মি ধরবো। তো যেহেতু ইউর হচ্ছে পজিটিভ ফর্ম, তাহলে মির পজিটিভ ফর্ম কি? মাই। সেই ক্ষেত্রে মাই হয়ে গেল দেখো, তাহলে টু রিড মাই বুক, হ্যাঁ, অ্যাটেন্টিভলি। ওকে, এরপর দেখো মাই ফ্রেন্ড সেইড লেটস গো টু মার্কেট। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করবো দেখো, মাই ফ্রেন্ড লেটস থাকলে আমরা সাজেস্টেড ব্যবহার করব। কি ব্যবহার করব? সাজেস্টেড। এটা একদম ইজি ওয়ে দেখো, মাই ফ্রেন্ড সাজেস্টেড, এরপর আমরা টু ব্যবহার করব, বাক্যাংশ ব্যবহার করব। তাহলে মাই ফ্রেন্ড সাজেস্টেড টু গো টু মার্কেট। এটা আরো কয়েক নিয়মে করা যায়, আমি নর্মালি নিয়ম দেখাচ্ছি এখানে তোমাদেরকে। আরেকটাও তোমাদের বইয়ের মধ্যে ওয়ে আছে দেখো, এই যে সাজেস্ট না লিখে এখানে প্রপোজড ব্যবহার করা যেতে পারে। মাই ফ্রেন্ড প্রপোজড দ্যাট, প্রস্তাব করলো, তারপর আমরা উই অথবা দে ব্যবহার করতে পারি, এরপর আবার শুড ব্যবহার করতে হবে, তারপর আবার কি ব্যবহার করতে হবে? সেই যে বাকি অংশ যেটুকু আছে, এই যে গো টু মার্কেট। তো আমার মনে হয় এই দ্বিতীয় ওয়েটা একটু বেশি কঠিন হয়ে যায়, তোমরা সহজে ব্যবহার করতে পারো, মাই ফ্রেন্ড সাজেস্টেড টু গো টু মার্কেট। ওকে, এরপর দেখো শি সেইড লেট মি হেল্প ইউ। তাহলে দেখো এখানে আমরা এইভাবে করতে পারি, দেখো শি অফার্ড, হ্যাঁ সে কি বললো দেখো, শি সেইড লেট মি হেল্প ইউ, হ্যাঁ তোমাকে সাহায্য করতে দাও। তাহলে কি সে আমাকে সাহায্য করার জন্য প্রস্তাব করলো, দেখো শি অফার্ড সরাসরি সেইডের পরিবর্তে শি অফার্ড টু হেল্প মি, ইউ মানে কি মি হয়ে গেল, ঠিক আছে? কারণ ইউ হচ্ছে সেকেন্ড পার্সনের অবজেক্ট, এই যে এখানে মনে মনে মি ধরবা, তো যেহেতু অবজেক্টের সাথে চেঞ্জ হবে কাজে এখানে মি হয়ে গেছে দেখো, তাহলে শি অফার্ড টু হেল্প মি। এরপর দেখো হি সেইড লেট মি ডু ইট, তাহলে কি হবে দেখো, হি অফার্ড টু ডু ইট, হি অফার্ড টু ডু ইট। তো আশা করি এই ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা যদি এই এক্সাম্পলগুলো ধরো, পরীক্ষায় সাধারণত আমি এখানে যে ডকের এক্সাম্পলগুলো দিয়েছি, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, সাজেস্টেড ব্যবহার করে, এর বাইরে সাধারণত পরীক্ষা থাকে না। তোমরা এই কয়েকটা রুল যদি আয়ত্ত করতে পারো, আশা করি তোমরা উপকৃত হবে। তারপরে যদি তোমাদের কারো কোনো সমস্যা হয়, আমাকে বলবা যে স্যার আমি এই জায়গায় বুঝতে পারি নাই, আমার এই বিষয়টাতে একটু প্রবলেম হয়ে রয়ে গেছে, আমি অবশ্যই আশা করব, হ্যাঁ, সেটা তোমাদের সলভ করে দেওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে আবারও তোমাদের পড়ায় উন্নতি হোক, তোমরা লেখাপড়ায় ফিরে আসো এবং ইংলিশে তোমরা ভালো মার্কস পাও, সেই প্রত্যাশা করে, তোমাদের শুভকামনা করে আমি এখানেই আমার ক্লাস শেষ দিচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।